বাংলাদেশ তো এক রাতের মধ্যে তো সব আওয়ামী লীগ চলে গিয়েছে এটা ভাববার তো কোনো কারণ নাই। তারা নানা ধরনের খোলস পরিবর্তন করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। যেখানে শেখ হাসিনা অবস্থান করছে সেখান থেকেও ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। আপনি একটা ক্রিমিনালকে আশ্রয় দিয়েছেন যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে, তারপরে আপনি ভালো সম্পর্ক চাইছেন। আপনি ক্রিমিনালকে আশ্রয় দিলে তো এটা হতে পারে না। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানি, উনি ব্যক্তিগতভাবে খুব ক্ষমতা লোভী মানুষ নন। আমার মনে হয় না তিনি ক্ষমতাকে প্রলম্বিত করতে চাইবেন, তবে তিনি চাইবেন যে আমানতদারি তিনি পেয়েছেন সেই আমানতদারির যাতে সঠিক ব্যবহার হয়। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে আমরা একজন সাংবাদিকের সঙ্গে কথা বলবো যিনি আসলে যাকে আমরা চিনি দুঃসময়ের কণ্ঠস্বর হিসেবে, যিনি বাংলাদেশের একাধিক গণমাধ্যমে কাজ করেছেন। সবশেষ ডেইলি ইত্তেফাকে কাজ করেছেন তিনি কূটনৈতিক প্রতিবেদক হিসেবে, এবং দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে তিনি কাজ করেছেন জাতিসংঘ এবং হোয়াইট হাউসের একজন স্থায়ী সংবাদদাতা হিসাবে। সেই মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে আমরা কথা বলতে চাই, যিনি গত 15 বছরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন এবং আন্তর্জাতিক অঙ্গনে যিনি বড় একটি অবস্থান তৈরি করেছিলেন। তিনি দীর্ঘদিন নির্বাসিত ছিলেন প্রবাসে এবং প্রায় 10 বছর পরে দেশে ফিরেছেন। আমরা তার কাছে জানতে চাইব যে জুলাই বিপ্লব নিয়ে তিনি কি ভাবছেন। জনাব আনসারী, আপনি যদি একটু বলেন যে আসলে বাংলাদেশের এই প্রেক্ষাপটে দীর্ঘ স্বৈর শাসনের পর একটি পরিস্থিতি তৈরি হলো এবং জুলাই বিপ্লব নামে আমরা চিনি, এইটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একটি স্বৈরাচারের যে স্বাভাবিক পরিণতি ঘটে, সেই স্বাভাবিক পরিণতি ঘটেছে শেখ হাসিনার ক্ষেত্রে, এবং এই দীর্ঘ 15 বছরের যে দুঃশাসন, অপশাসন, মানুষের উপর নির্যাতন, অধিকার বঞ্চিত মানুষের যে হাহাকার, আহাজারি, এবং যারা প্রাণ হারিয়েছে, যাদেরকে তুলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, এই সমস্ত অসংখ্য মানুষের স্যাক্রিফাইসের শেষ জবনিকা হচ্ছে 5ই আগস্ট, এবং যেটি ঘটিয়েছে ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে, জনতা সেখানে একীভূত হয়েছে। ছাত্র, অভিভাবক, শিক্ষক, মেহনতি মানুষ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা বিজয়ের চূড়ান্ত রূপে পরিগ্রহ করেছি। চূড়ান্ত রূপ বলতে শেখ হাসিনাকে পলায়ন পর্যন্ত। সুতরাং এটি সকলের জন্য, বাংলাদেশের নাগরিকরা যেরকম স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, আমিও ঠিক তেমনি আমি মনে করি যে বাংলাদেশের মানুষের জন্য এটি একটি স্বস্তি, এবং এখনও আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক কাজ আমাদের বাকি, আমাদের পথ এখনও মসৃণ নয়। নানা ধরনের ষড়যন্ত্র, চক্রান্তর ভেতর দিয়ে আমাদের পরিচালিত হচ্ছে, কিন্তু আশার কথা হচ্ছে যে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, যিনি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত খ্যাতিমান ব্যক্তি, তার নামের শেষে আর বলা চলে না। তো আমি মনে করি যে বাংলাদেশ এই যে কাঙ্ক্ষিত যে বিজয় আমরা অর্জন করেছি, সেই বিজয়ের যে চূড়ান্ত বিজয়, যে মানুষের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, সেই পথেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এবং একটি নতুন বাংলাদেশ বিশ্ব দেখতে পাবে যেখানে এই বিষয়গুলি আপহোল্ড থাকবে। আচ্ছা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে যেই পথে এগুচ্ছে, সেটিকে আপনি যথাযথ মনে করছেন কিনা? না, সব তো যথাযথ বলা যাবে না। একটা কথা হচ্ছে যে মর্নিং শোজ দ্য ডে, প্রথম এটি বোঝা যায় যে সরকার কিভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু আমি আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই, কারণ এইটি কোনো সচরাচর তত্ত্বাবধায়ক সরকার নয়। এটা একটি বিশেষ সরকার, যেটি বললাম যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই সরকারকে এখনই আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চাই না, বা আমি চূড়ান্ত মূল্যায়ন করতে চাই না। মূল্যায়নের যথেষ্ট সুযোগ এবং যথেষ্ট সময় প্রয়োজন, কারণ সব কিছু ভঙ্গুর, সব ইনস্টিটিউশন ধ্বংস, প্রথা প্রতিষ্ঠান ধ্বংস, মানুষের যে ইভেন মানুষের মানসিকতাও যথেষ্ট, এক ধরনের স্বৈরাচারী সরকার দীর্ঘকাল থাকলে মানুষের মনস্তাত্ত্বিক এক ধরনের পেয়ে বসে। তো মনস্তাত্ত্বিক পরিবর্তন সব কিছু মিলিয়ে আমার মনে হয় সরকারকে মূল্যায়ন করার এখনও বাকি। এবং আমার ধারণা, যেমন আমি যতটুকু প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানি, উনি ব্যক্তিগতভাবে খুব ক্ষমতা লোভী মানুষ নন। তিনি পৃথিবীর বহু সম্মান, খ্যাতি ওনার আছে। উনি চাইলে আরও বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে নানাভাবে থাকতে পারতেন, এবং তিনি চাইলে বিদেশেও থাকতে পারতেন, কিন্তু তিনি দেশে থেকেছেন। তাকেও টার্গেট করা হয়েছে, তিনি অন্যায়ভাবে তাকে হেনস্থা করা হয়েছে, কিন্তু দেশে এসেছেন, কোর্টে হাজিরা দিয়েছেন। তো আমার মনে হয় না তিনি ক্ষমতাকে প্রলম্বিত করতে চাইবেন, তবে তিনি চাইবেন যে আমানতদারি তিনি পেয়েছেন সেই আমানতদারির যাতে সঠিক ব্যবহার হয়। জনগণও চাইবে যাতে এই আমানতের খেয়ানত যাতে না হয়।
আচ্ছা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নাজুক রয়েছে এখনো, পুলিশ অকার্যকর, থানাগুলো এখনো অ্যাক্টিভ নয় এই অর্থে। তো এইগুলিকে অ্যাক্টিভ করার জন্য আপনার কোনো সাজেশন আছে? না, এটা আমার মনে হয় এটা ইনস্টিটিউশন, যে প্রবলেমটি বললাম, যে ইনস্টিটিউশন বলতে কিছু নাই। পুলিশ, ল এনফোর্সেস এজেন্সি, এগুলি তো সব একটা লাঠিয়ালে পরিণত হয়েছিল এবং তাদের যে প্রফেশনালিজম বলতে কিছুই ছিল না। তো ওইটার ধাক্কা এখনও আছে, এখনও সেই ধাক্কা সামাল দিতে হচ্ছে। এবং পুলিশ, এই যেমন এখন মিলিটারিকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল, এগুলি আরও শুরুর থেকে করা উচিত ছিল, আরও আগের থেকেই এই তাদের মিলিটারিকে সিভিল ব্যবস্থায় তাদেরকে এঙ্গেজ করা, তাহলে পরে এইগুলি আরও সুচারুভাবে অ্যাড্রেস করা যেত। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেটি নিয়ে খুব আলোচনা চলছে এই মুহূর্তে। শিক্ষা প্রতিষ্ঠানকে আরও বেশি শৃঙ্খলায় নিয়ে আসার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? না, প্রথমত হলো সব জিনিসকে সঠিকভাবে অ্যাড্রেস করতে হবে। সরকারের কমিটমেন্ট, কারেজ সব কিছু ঠিকভাবে ঘটাতে হবে, সমন্বয় থাকতে হবে এবং এগুলি শো করতে হবে যে ইয়েস, আমি এটা আই মিন ইট, এবং আমি এই বিজনেসটাকে মিন করছি। তো শিক্ষা প্রতিষ্ঠানে যেটি হয়েছে, আপনি তো বাংলাদেশ তো এক রাতের মধ্যে তো সব আওয়ামী লীগ চলে গিয়েছে এটা ভাববার তো কোনো কারণ নাই, কারণ তাদের দোসররা, তাদের ছাত্রলীগ, যুবলীগ, এরাই তো তারা নানা ধরনের খোলস পরিবর্তন করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দেশে বিদেশে, এবং এটা থেকে কোনো ফায়দা বা মাইলেজ নেওয়ার জন্যে। এই চেষ্টা কিন্তু সরকারের এবং তাদের দোসরদের আছে। অন্যান্য জায়গা থেকে, দেশের বাইরে থেকে যেখানে শেখ হাসিনা অবস্থান করছে সেখান থেকেও ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। দেখেন না কীভাবে বাংলাদেশকে বিকৃতভাবে চিত্রিত করা হয়, যেখানে মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদেরকে নাকি মেরে ফেলা হচ্ছে, জবাই করা হচ্ছে, কিভাবে ইন্ডিয়ান রাইট উইং মিডিয়া এইগুলি প্রকাশ করছে। তো সুতরাং এই বিষয়গুলো তো নানাভাবে এইটাকে কালার দেওয়া হচ্ছে। তো সরকার যাতে এই কালারটা যাতে না দিতে পারে, সরকারের উচিত হবে যে এগুলা এই পর্যন্ত যেতে না দেয়া, তার আগেই এগুলোকে অ্যাড্রেস করা এবং শক্ত হাতে দমন করা, আইন নিজের হাতে তুলে না নেয়া, সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গিয়েছেন, সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হচ্ছে না, এটি নিয়ে একটু কানাঘুষা চলছে, এটিকে কিভাবে দেখছেন? আমি ঠিক জানি না, মানে বৈঠক এগুলো হচ্ছে কি সাইড লাইনের বৈঠক, এটা কোনো বাংলাদেশের হয়তো এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সাইড লাইনের বৈঠক, জাতিসংঘ যখন অধিবেশন হয় সাইড লাইনে অনেকের সাথেই অনেকের দেখা হয়। এবং ভারতের প্রধানমন্ত্রী যেটা করেন, গতবারও আমি দেখেছি যে তিনি আমেরিকাতে আছেন অথচ তিনি সাধারণ অধিবেশনে বক্তৃতা করছেন না, জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী বক্তৃতা করছেন। তো জাতিসংঘকে, এবং আমি প্রায় সময় দেখি বাংলাদেশে যেরকম জাতিসংঘ বিশেষ করে বিগত সরকার যে অধিবেশনকে গুরুত্ব দিত, বেশিরভাগ রাষ্ট্র এবং সরকার প্রধান সেখানে যোগ দেন না। এখানে পররাষ্ট্রমন্ত্রী, অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, তিনি প্রতিনিধিত্ব করেন। তো ভারতের সাথে এটা, ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছে, আমি সেটা জানি। এবং প্রফেসর ইউনূসও সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চান, সেটিও একটা সাধুবাদ পাওয়ার যোগ্য। তো এখানে একটা উইন উইন সিচুয়েশন দরকার, মানে আমি এবং আপনার এবং আমার যেটা সমতা সমমর্যাদার ভিত্তিতে যাতে হয়। তবে হলে হয়তো ভালো হতো, কিন্তু আমি জানি যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বোধহয় বৈঠক হওয়ার কথা। তো এটা হয়তো আইটিনারি জটিলতা কারণে হয়তো হতে পারে। আর বাংলাদেশের তরফেও নিশ্চয়ই হয়তো খুব বেশি উদ্গ্রীব নয় যে এই একটা বৈঠক হলে পরেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে উষ্ণ সম্পর্কের একটা এনভায়রনমেন্ট লাগে। বৈঠক হলেই সব হয় না, তার মধ্যে একটা আগের থেকে এক ধরনের প্রিপারেশন লাগে, বক্তব্য, আমি তাকে কিভাবে নিচ্ছি। আপনি একটা ক্রিমিনালকে আশ্রয় দিয়েছেন যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে, তারপরে আপনি ভালো সম্পর্ক চাইছেন। আমরাও চাই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক হোক, আমাদের দীর্ঘ প্রতিবেশী, কিন্তু আপনি ক্রিমিনালকে আশ্রয় দিলে তো এটা হতে পারে না। সেটাকে সোপর্দ করতে হবে, ওই ক্রিমিনালকে আইনের আওতায় এনে তার জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। এই ক্ষেত্রে ভারতকেই সহযোগীর ভূমিকা পালন করতে হবে। ভারত বলতে আমি ভারতের স্টাবলিশমেন্টের কথা বলছি। ভারত কিন্তু মোটা দাগে ভারতের সিভিল সোসাইটি, ভারতের যারা মুক্ত মতে বিশ্বাস করেন, এখানে যখন আন্দোলন হয়েছে, ভারত এই ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করে কলকাতায় আন্দোলন হয়েছে। সুতরাং ভারতকে এজ এ হোল আমি বলতে চাই না, কিন্তু ভারতের যে স্টাবলিশমেন্ট এবং যে হিন্দুত্ববাদী যে মনোভাব সেটি, এবং স্বৈরাচারী মনোভাব, কর্তৃত্ববাদী মনোভাব, সেটার আমি বিরুদ্ধে। কিন্তু ভারত, আমরা বিশ্বাস করি যে পিপল টু পিপল কন্ট্যাক্ট, মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ, সেটি নিশ্চয়ই আগামী দিনে বিস্তৃত হবে সমতার ভিত্তিতে, এগেইন সমমর্যাদার ভিত্তিতে। শেষ প্রশ্ন, সেটি হলো যে অন্তর্বর্তী সরকারকে সবাই যৌক্তিক সময় দিতে চায়, কতটা সময়কে আপনি যৌক্তিক মনে করছেন একটা পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে?
না, আমি জানি না এটা পলিটিক্যাল পার্টি এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার সেটি নির্ধারণ করবে। তবে আনলিমিটেড কোনো ধরেন এই সমস্ত কাজ কিন্তু খুব আনপপুলার কাজ। মানে আপনি মানে সরকার গভর্ন করা, সরকার সবসময় সরকার আসার সাথে সাথেই কিন্তু সরকারের অবস্থান কিন্তু পপুলারিটি কিন্তু নিম্নমুখী হয়। এটি পৃথিবীর সব দেশেই হয়। তো এই জন্য দীর্ঘকাল যেহেতু মানুষের আকাঙ্ক্ষা কিন্তু গণতন্ত্র, মানুষের আকাঙ্ক্ষা নির্বাচন, মানুষের আকাঙ্ক্ষা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা, সুতরাং আকাঙ্ক্ষাকে অ্যাড্রেস যত তাড়াতাড়ি করা যাবে। কিন্তু এখানে আবার দ্রুততার জন্য চাপ দেওয়া সেটাও ঠিক হবে না, কারণ অ্যাটমসফিয়ারটা কিন্তু খুব স্বাভাবিক অ্যাটমসফিয়ার নয়, একটা জটিল অ্যাটমসফিয়ার। একদিকে জটিল অ্যাটমসফিয়ার, আরেকদিকে আকাঙ্ক্ষা, এই দুইটার সমন্বয় ঘটিয়ে তারা যেভাবে করতে পারেন, যে দেশের মানুষের যেভাবে মঙ্গল হয়, সেটাই আমার মনে করি সকলেরই সেভাবে অ্যাড্রেস করা উচিত। অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম খ্যাতিমান সাংবাদিক, হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে। আপনাদের সবার জন্য শুভকামনা।